খুনি হাসিনার বিচারের ক্ষেত্রে ডক্টর ইউনূস কিন্তু প্রথম ধাপ এগিয়ে গেলেন। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কসাই কামালকে ফিরিয়ে আনার মাধ্যমে এই সাফল্য শুরু হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে আমরা এর আগে আমি একটা পর্ব করেছি, আপনাদের যদিও একটু বিরক্ত লাগে, আমি কয়েক সেকেন্ডে ব্যাপারটা বলি। ডক্টর ইউনূস যখন শপথ নিয়েছে, দুর্বল মনের মানুষেরা ভাবছে হাসিনা যে কোনো সময় চট করে ঢুকে যাবে। মানুষ আতঙ্কে ছিল, হাসিনা চলেও আসতে পারে, সেনাবাহিনী তাদের পক্ষে, পুলিশ তাদের পক্ষে, আনসার তাদের পক্ষে, বিডিআর তাদের পক্ষে, আর আওয়ামী লীগের টাকা পয়সা ভরপুর তো আছেই, যে কোনো সময় তারা প্রসেস করে একটা দেশে চলে আসতে পারে। কিন্তু ইউনূস শপথ নেওয়ার পর যে শক্ত পদক্ষেপ ধীরে ধীরে নিয়েছেন, তা ঠিকই আমরা আজ ভিজুয়ালি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এই চমৎকার এক সাফল্য আমরা দেখতে পাচ্ছি, অকল্পনীয় সাফল্য বলা যেতে পারে। বলা যায় ভারত এক কথায় সফল হয়ে বাধ্য হয়েছে বা রাজি হয়ে গিয়েছে আসাদুজ্জামান কামালকে ফেরানোর মাধ্যমে হাসিনা প্রত্যাবর্তনের ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ শুরু হবে। এবং কসাই কামালের যদি ফাঁসি হয়ে যায়, এই দেশের অপরাধীদের মনে স্থায়ীভাবে বসে যাবে ব্যাপারটি, কোনো অপরাধী আসলে অপরাধ করে ছাড় পাবে না। এই সাফল্য ডক্টর ইউনূস দেখাচ্ছেন। এরপরে আপনি দেখেন ইউনূস শপথ হওয়ার পর হাসিনা বলছে চলে আসবে। এরপরে কি হয়েছে, বিচার যখন শুরু হইলো তখন বলতেছে যে না, বিচার তো শুরু করতে পারবে না। এরপরে বিচার ঠিকই শুরু হয়ে গেল। এরপরে আইসিটি পুনর্গঠিত হলো, আপনার প্রসিকিউটর নিয়োগ হলো, বিচার শুরু হলো, রায় হলো, ফাঁসির রায় আসলো। একের পর এক কিন্তু ইউনূস ঠিকই একাগ্রচিত্তে নিজের কাজ করে গিয়েছেন। এখন কথা হলো, তারপরও আমরা আমাদের দেশের মানুষেরা কেন ইউনূসকে এত গালি দিয়েছে, এত সন্দেহ। মানুষের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই মিডিয়া, তথাকথিত মিডিয়া দায়ী, মিডিয়া মাফিয়া দায়ী, মিডিয়া ফ্যাসিবাদীরা দায়ী। তারা সবসময় ডক্টর ইউনূসের প্রতি মানুষের এক ধরনের সন্দেহ তৈরি করে রেখেছে, এক ধরনের দূরত্ব তৈরি করে রেখেছে মানুষের সাথে। কারণ তারা দেখেছে ডক্টর ইউনূসের যেই জনপ্রিয়তা, যেই সমর্থন, এই সমর্থন যদি ডক্টর ইউনূস মনে প্রাণে টের পায়, আর ডক্টর ইউনূসের শক্তিমত্তা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মানুষ যদি একবার মনে প্রাণে বুঝে যায়, তাহলে দুইটির মধ্যে ডক্টর ইউনূস এবং সাধারণ মানুষের মধ্যে যে বন্ডিং তৈরি হবে, সেই বন্ডিংয়ের কারণে এদেরকে আর কেউ রোখাতে পারবে না, এবং মিডিয়ার জবাবদিহিতার ক্ষেত্রটিও তখন সামনে চলে আসতে পারে। এই কারণেই মিডিয়া একে তো করেছে মানুষের মধ্যে সন্দেহ, বিভেদ তৈরি করেছে, রাজনৈতিকগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছে নানান প্রশ্ন অপপ্রশ্নের মাধ্যমে। প্রশ্ন করার স্বাধীনতার নামে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। প্রথম বিভেদ তৈরি করেছে বিএনপি এবং জামায়াতের মধ্যে, তারপরে বিভেদ তৈরি করেছে বিএনপির বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে, তারপরে বিভেদ তৈরি করেছে এনসিপির মাধ্যমে। এরপরে তারা ধারাবাহিকভাবে শুরু করেছে ডক্টর ইউনূসের সম্মানহানি এবং এনসিপি নেতৃবৃন্দের সম্মানহানি করার ব্যাপারে, মেলাইন করার ব্যাপারে, সমাজের মানুষের মাঝে মিথ্যা তথ্য দিয়ে হেয় করার মাধ্যমে। কিন্তু দেখা গেছে ডক্টর ইউনূস ঠিকই তার কাজ সাফল্যের সাথে একের পর এক করে গিয়েছেন। এখন যখন ফাঁসির রায় হলো, তখন বলছে যে না, হাসিনাকে তো আর আনতে পারবে না। কিন্তু যখন তাদেরকে চিঠি দিয়ে দিল, তখন ভারত সরকার বলছে আমরা উড়িয়ে দিতে পারিনি, আমরা ভেবেচিন্তে দেখছি। কারণ এই বিচারের প্রতি, এই বিচার ব্যবস্থার প্রতি, বিচারের তদন্তের প্রতি জাতিসংঘের অকুণ্ঠ সমর্থন রয়েছে। জাতিসংঘের তদন্ত টিমের প্রধান এসে এই দেশের জুলাই আন্দোলনে নির্যাতিত, নিপীড়িত, গুম হওয়া মানুষের সাথে, পরিবারের সাথে কথা বলেছেন। তার পূর্ব ধারাবাহিকতায় রিক্যাপ হিসেবে বলতে পারি, আমাদের পিটার হাস, ড্যান ডাব্লিউ মজেনা, তারা একের পর এক ধারাবাহিকভাবে কাজ করেছেন আওয়ামী লীগের খুনি হাসিনার অপকর্মগুলোর প্রতি। সেই ধারাবাহিকতার সাথে মিল রেখে এসেছে জাতিসংঘের রিপোর্ট। এই জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে হয়েছে তদন্তের ভিত্তিতে খুনি হাসিনার ফাঁসি হয়েছে। ভারত সেটা জেনেছে। এখন ভারত জাতিসংঘ থেকে যেই সুযোগ সুবিধাগুলো পায়, এই সুযোগ সুবিধা ভারতের বাতিল হয়ে যেতে পারে, যে কারণে ভারত আমাদের চিঠিকে উড়িয়ে দিতে পারেনি। তৌহিদ শয়তান পররাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছে ভারতকে চিঠি দিতে ইউনূসের কড়া নির্দেশের কারণে, এবং সেই চিঠি কোনোভাবেই ভারত উপেক্ষা করতে পারেনি। উপেক্ষা তো করতে পারেইনি, বরং বলছে আমরা যাচাই বাছাই করে দেখছি, এবং কসাই কামালকে ফেরত দেওয়ার মাধ্যমে তারা আমাদের সাথে সেই নেগোসিয়েশন শুরু করতে যাচ্ছে। এবং এটি হচ্ছে ডক্টর ইউনূসের চূড়ান্ত সাফল্যের ক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল আপনি বলতে পারেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে
মানে সেমিফাইনাল হবে হাসিনাকে ফিরিয়ে আনার মাধ্যমে, আর চূড়ান্ত সাফল্য হবে একজন চরম অপরাধী, বিশ্বের ধিকৃত অপরাধী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে তার চূড়ান্ত সাফল্য হবে। এবং তখন আবার কি হবে জানেন? যদি ডক্টর ইউনূস থাকতেই এই ঘটনা ঘটে, তাহলে ইউনূসের জনপ্রিয়তার পারদ আবার উঠে যাবে। মানুষ তো এমনিতে এই দেশের টকশো ফকশো নিকল ফিকল কাজী জেসিন ফেসিন, প্রথম আলো, বালের আলো, এগুলাকে কেউ বিশ্বাস করে না। আপনি আবারও বলেছি, আমি বারবার বলি, এই যে ওয়াকারের কথা, বাংলাদেশের 36টা টেলিভিশন চ্যানেলের কথা, প্রথম আলো, যুগান্তরের যত আলাপ আলোচনা, সব মিলিয়ে একদিনে যেই ইউটিউবে যেই ভিউ হয়, একা শুধু এক ইলিয়াসের সেই ভিউ হয়, এক পিনাকির সেই ভিউ হয়। আপনি ভাবতে পারেন এই যে ইলিয়াস হোসেন আপনার মেজর ডালিমের যে সাক্ষাৎকার নিয়েছে, কত মিলিয়ন মানুষ সেটা দেখেছে। একটা কোনো চ্যানেলের সব মানে 10 বছর মিলেও এই ভিউ হয় নাই, ঠিক আছে, এই ভিউ হয় না। আর ইলিয়াসের একটা কন্টেন্ট আপনার 16, 17, 18 মিলিয়ন হয়ে গিয়েছে। পিনাকির প্রত্যেকটা ভিডিও দেখা গেছে মিলিয়নের উপরে ভিউ হচ্ছে। আর ইলিয়াস হোসেন যে এই কাজ করেছে, এই যে বীরাঙ্গনাদেরকে নিয়ে, এই কাজের সমকক্ষ একটি কাজ বাংলাদেশের কোনো চ্যানেল কি করতে পেরেছে? ওই খালেদ মহিউদ্দিন, বালের মহিউদ্দিন, সালমান এফ রহমান, সোরের কামলা, এরা পেরেছে এত একটা চমৎকার তথ্য মানুষের সামনে উপস্থাপন করতে, যেই মিথ্যা বাংলাদেশের সামনে 54 বছর যাবৎ পাঠ্য বইয়ে মানুষকে পড়াই ছাড়ছে। এত প্রতিষ্ঠিত মিথ্যাকে যে এতভাবে প্রতিষ্ঠিত করে, বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোথাও এটা আছে কিনা আমার জানা নাই। কারণ এত চরম মিথ্যা আপনি বুঝেন, বলতেছে 2 লাখ নারীর নাকি ইজ্জতহানি করেছে পাকিস্তানিরা, অথচ খুঁজে 500, 1000ও পাওয়া যাচ্ছে না। তাদের ঠিকানা তো থাকবে, যেইগুলার পাইছে সেগুলা মানে গল্প করে সময় কাটাচ্ছে। তো এইটাই যে ডক্টর ইউনূসের পিছনে যারা আছে, এটা হইল ডক্টর ইউনূসের একটা সাকসেস অফ ডেসপারিজম, সাফল্যের ডেসপারেট সাফল্য আমি বলতে পারি। মাত্র 14 মাসের মাথায় কতগুলো কাজ করেছে। মিডিয়া যদি এগুলো প্রচার করতো, মিডিয়া তো বলতে পারেন মিডিয়া এখন একটা ইউনূস বিরোধী চক্র বা ফ্যাসিবাদী চক্র বা হাসিনা চক্র। বাংলাদেশের মিডিয়াই ফ্যাসিবাদী চক্র, এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এটাই চূড়ান্ত সত্য কথা, আমরা যা দেখছি বুঝতে পারছি। কিন্তু আমরা কি, বিশেষ করে আমার মনে হয় আপনারাও একদিনের জন্য ইউনূসের পাশ থেকে সরে নেই। বহু মানুষ বহু কথা বলবে, ইউনূস সুদ খায়, এই করে সেই করে। শেখ হাসিনা সুদ খায় না, তারেক রহমানের কি ব্যাংক অ্যাকাউন্ট নাই? সে কি সুদ খায় না? তাইলে সুদ খায় না? ইউনূসই একা সুদ খায়? বাংলাদেশের যে এই যে 66টা ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক, এই ব্যাংকের মালিকরা কি সুদি না? আশ্চর্য লাগে না? কাউকে সুদি বলে না, ডক্টর ইউনূসকে সুদি বলে। আমরা উই শুড কালেক্ট। আমরা কি বাছাই করবো? এই দেশ কি ফেরেশতাদের দেশ? আপনাকে তো বেছে নিতে হবে বিএনপি, জামায়াত, এনসিপি, ভোট দেওয়ার জন্য, দেশ চালানোর জন্য। এদের কাছ থেকেও তো আপনি বেছে নেবেন, তাই না? এখন কি আপনি আমেরিকার রিপাবলিক পার্টি এখানে পাবেন? পাবেন না। আপনি কি ইরানের আইআরএস গার্ড এখানে পাবেন? পাবেন না। আমাদের এখান থেকেই বেছে নিতে হবে। এখন 10 জন যদি সুদী লোক হয়, এই 10 জনের কাছ থেকে, 10 জনের মধ্য থেকে ভালো লোকটাকে সেখান থেকে আমরা বেছে নিতে হবে। এটাই হলো নিয়ম, এটাই ডেমোক্রেসি, এটাই ইসলাম। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।